নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের ড্রাকুলার কবলে এই গল্পের চতুর্থ পর্ব শোনাবো। তাহলে চলো আর দেরি করবো না, গল্পটা শুরু করি। প্রফেসর ভ্যান হেলসিং দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাইরের আবরণটা লুসির হলেও আসলে আমরা কিন্তু লুসিকে হত্যা করিনি। কুইন্সে মরিস চোখের তারায় বিস্ময়ে ছাপ এঁকে প্রফেসর ভ্যান হেলসিংয়ের গভীর মুখের দিকে তাকালেন। প্রফেসর এবার বললেন, আমরা আপাত দৃষ্টিতে দেখছি লুসি লন্ডনের বুকে নৃশংস কাজ করে বেড়াচ্ছে, কিন্তু আসলে তা নয়। তার মধ্যে এক অশুভ আত্মা ভর করেছিল। সে শয়তানটাই এই জঘন্যতম কাজগুলো করে বেড়াচ্ছিল। লুসির মুখে চিরশান্তির ছায়া নেমে এলো। সে এখন আর জীবিত নয়। প্রফেসর ভ্যান হেলসিংয়ের ছোড়ার আঘাতে তার মধ্যে ভর করা অশুভ আত্মা চিরবিদায় গ্রহণ করল। তারপর হাতের ছোঁড়াটা সজোরে চেপে ধরে প্রফেসর ভ্যান হেলসিং গর্জে উঠে বললেন, এবার ডাকুলা, কাউন্ট ডাকুলা আমাদের পরবর্তী লক্ষ্য। সিওয়ার্ডের বাড়ির কাছাকাছি অভিশপ্ত কারফ্যাক্স অবস্থিত। প্রফেসর ভ্যান হেলসিং ও তার অনুগামীদের এবার লক্ষ্য একমাত্র কারফ্যাক্স এর দিকে। লুসির অলৌকিক কাণ্ড কারখানা ও তার শেষ পরিণতির কথা লন্ডন শহরের লোকেদের মুখে ছড়িয়ে পড়ল, এবং কারফ্যাক্স যে শয়তান রক্তচোষাদের নিশ্চিত আশ্রয়স্থল এটাও আর গোপন রইল না। তাছাড়া এই ঘটনাটি যে ডাক্তার সিওয়ার্ডের বাড়ি থেকে পরিচালিত হয়েছে তা আগেভাগেই সবাই জেনে গিয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডাক্তার সিওয়ার্ডের বাড়িতে লোকের ভিড় জমতে লাগলো। তারাও কারফ্যাক্স অভিযানে প্রফেসরের সঙ্গে যেতে আগ্রহ জানালো। রক্তচোষা ডাকুলার নিধনযজ্ঞে তারাও ভূমিকা নিতে চায়। প্রফেসর ভ্যান হেলসিং কথা প্রসঙ্গে গত দুরাতে অভিজ্ঞতার কথা শোনালেন। লুসির রহস্যময় ও জঘন্য কাজের পিছনে কে বা কারা এই কাজ করছে তাও বলতে ভুলে গেলেন না। ডাক্তার সিওয়ার্ডের প্রতিবেশীরা রুদ্ধ নিঃশ্বাসে লুসির কাণ্ড কারখানা ও শেষ পরিণতির কাহিনী শুনতে লাগলো। প্রফেসর ভ্যান হেলসিং এবার বললেন, এই সব কথা শোনার পরও যদি আপনারা আগ্রহী হন, ধৈর্য ধরে শোনেন, তবে রক্তচোষার ব্যাপারে আমি আরও কিছু বলতে পারি। উপস্থিত সবাই অত্যুগ্র আগ্রহ প্রকাশ করল। প্রফেসর ভ্যান হেলসিং ধীরে ধীরে আবার বলতে লাগলেন, দেখুন, রক্তচোষা বাতাসের ওপর প্রভাব বিস্তার করতে পারে। তারা অনায়াসেই বাতাসের গতির পরিবর্তন করে দিয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলে। প্রাণীর মধ্যে বিশাল আয়তন বাদুড় ও নেকড়ের দেহে ভর করতে পারে এরা। তাদের আত্মাকে কলুষিত করে দিয়ে দেখা দেয় তার মধ্যে নিদারুণ রক্ত তৃষ্ণা। মৃত বাদুড় ও নেকড়েরা প্রাণবন্ত হয়ে ওঠে। রাত্রির অন্ধকারে শয়তানগুলো তাজা রক্তের জন্য অনবরত ছোঁক ছোঁক করতে থাকে। আর একটা অবিশ্বাস্য ব্যাপার শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। তাদের চলার সময় পা ভূমি স্পর্শ করতে পারে, আবার নাও পারে। দেখলে আপনাদের স্পষ্ট মনে হবে মূর্তিটা বাতাসে ভর দিয়ে বোধ হয় হাঁটাচলা করছে। আমার এতগুলো ব্যাপার বড়ই রহস্যজনক। তারা চলাফেরার সময় কোনো রকম ছায়া পড়ে না, এমনকি আয়নাতেও প্রতিবিম্বও পড়ে না। শ্রোতারা বিস্ময় ভরা চোখে প্রফেসর ভ্যান হেলসিংয়ের মুখের দিকে তাকিয়ে রুদ্ধশ্বাসে রক্তচোষাদের অলৌকিক কাণ্ড কারখানার কথা শুনতে লাগলো। প্রফেসর ভ্যান হেলসিং বললেন, আরও অবাক হবার মতো কথা আছে। তারা ইচ্ছা অনুযায়ী যেমন রাতের অন্ধকারে যে কোনো জায়গায় আবির্ভূত হতে পারে, ঠিক তেমনই চোখের পলকে গা ঢাকাও তারা দিতে পারে। যেমন ধরুন, আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, পর মুহূর্তেই যদি আপনাদের চোখের সামনেই কর্পূরের মতো উবে যাই, কি ভাববেন আপনারা? মনে করুন শয়তান রক্তচোষাদের ব্যাপারটা ঠিক তেমনই।
কিছুক্ষণ নীরব থেকে প্রফেসর ভ্যান হেলসিং আবার বললেন, আগেই বলেছি, রাতের অন্ধকারে রক্তচোষারা অবাধে বিচরণ করতে পারে। শেষ রাতে অর্থাৎ দিনের আলো ফুটে ওঠার আগেই তারা হয় কোনো নির্দিষ্ট মমি বাক্সে আশ্রয় নেয়। সারাদিন ওখানে মৃত প্রায় অবস্থায় পড়ে থাকে। পরীক্ষা করে দেখা গেছে তখন তাদের নারীর গতিও থাকে মৃতের মতো বন্ধ। কোটের পকেট থেকে হাত দুটো বের করলেন। তারা কিন্তু সহজে কারোর বাড়িতে ঢুকে তাদের রক্ত পিপাসা মেটাতে পারে না। ঢুকতে হলে সে বাড়ির কারোর দ্বারা আমন্ত্রিত হতেই হবে। তাই রক্তচোষাকে সে লোকটার ওপর প্রভাব বিস্তার করতে হবে। রাতে স্বপ্নের মাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে তার দ্বারা আমন্ত্রিত হয়ে বাড়িতে প্রবেশ করে, নতুবা তন্দাচ্ছন্ন অবস্থায় সে যাতে বাড়ি থেকে বেরিয়ে শয়তান রক্তচোষাটার কাছে যায় তার ব্যবস্থা করতে হয়। আমাদের লুসির ক্ষেত্রে দ্বিতীয় পন্থাটাই গ্রহণ করা হয়েছিল। একটু দম নিয়ে প্রফেসর ভ্যান হেলসিং এবার বললেন, শয়তানটা রক্তচোষাদের হাত থেকে অব্যাহত পাওয়ার কতগুলো উপায় আপনাদের সামনে তুলে ধরছি। সবাই বললেন, বলুন 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 প্রফেসর, বলুন, দয়া করে বলুন কি উপায়ে আমরা শয়তান রক্তচোষার হাত থেকে রক্ষা পেতে পারি। প্রথমত ক্রস চিহ্নের কথা বলবো। বুকে ক্রস চিহ্ন থাকলে শয়তান রক্তচোষা আপনাদের কাউকে স্পর্শ করতে পারবে না। জনাথন হারকারের মুখে এই আশ্চর্য ক্ষমতার কথা জানতে পারবেন। আর দ্বিতীয়ত হলো রসুন ফুল। সবার ঘরে যদি কিছু রসুন ফুল রাখেন, রক্তচোষার আক্রমণের হাত থেকে সহজেই রক্ষা পেতে পারেন। সব শেষে বলবো তীক্ষ্ণ ছুরির কথা। দিনের বেলা যে যখন মমি বাক্সে থাকবে তখন তীক্ষ্ণ একটা ছুরি শয়তানটার বুকে গেঁথে দেবেন। তাকে চিরবিদায় গ্রহণ করতেই হবে। গত রাতে লুসির দেহে ভর করা অশুভ আত্মাটাকে যেভাবে আমরা পৃথিবী থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়েছি। ক্ষণিকের জন্য নীরবতা নেমে এলো। প্রতিবেশীরা নীরবে রক্তচোষার হাত থেকে অব্যাহতি পাওয়ার আশ্চর্য উপায়গুলো প্রফেসরের মুখ থেকে শুনলেন। প্রফেসর ভ্যান হেলসিং পকেট থেকে চুরুট বের করে ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলেন, ইতিমধ্যে রক্তচোষা ড্রাকুলার সম্বন্ধে আমরা যেটুকু তথ্য সংগ্রহ করেছি, অনেকেই দেখেছেন কয়েকদিন আগে একটা পালতোলা জাহাজ বন্দরে নোঙর করেছিল। তা থেকে কোচকোচে কালো একটা কুকুরকে অতর্কিতে লাফিয়ে পড়তে। হয়তো আরও লক্ষ্য করেছেন রহস্যময় সেই কুকুরটা সমুদ্রে বালির ওপর দিয়ে ছুটতে ছুটতে পুরনো গির্জার পাথরের আড়ালে যেতেই সবাই ওটার কথা ভুলে গিয়েছে, তাই না? ভিড়ের মধ্যে থেকে কয়েকজন বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, হ্যাঁ ঠিক তাই। তার সঙ্গে ড্রাকুলার সম্পর্ক কি? প্রফেসর ভ্যান হেলসিং বললেন, মিনার কাছে আমি শুনেছিলাম জাহাজটা থেকে অনেকগুলো বড় বড় কাঠের বাক্স নামাতে দেখেছিল তারা। তারপর থেকেই আমি ব্যাপারটা নিয়ে অনুসন্ধান করতে থাকি। একে ওকে জিজ্ঞেস করে খোঁজ নিয়ে জানতে পেরেছি বাক্সগুলো নাকি কারফাক্সে রক্ষিত হয়েছে। সদ্যকৃত সম্পত্তির মালিক ওগুলো জাহাজে করে এখানে পাঠিয়েছেন। আমাদের এই বাড়িটার ঠিক পিছনে দীর্ঘদিনের পরিত্যক্ত বিশালায়তন জমি, জরাজীর্ণ বাড়ি ও অব্যাহত গির্জাটার কথাই বলতে যাচ্ছি আমি। সম্প্রতি রক্তচোষা কাউন্ট ড্রাকুলা ওই বাড়িটা কিনেছে। তার কাজ সাধারণত রাতের অন্ধকারে। দিনের বেলায় নিশ্চিন্তে বসবার জন্যেই ওই পরিত্যক্ত বাড়িটা তার কাছে অপরিহার্য। আপনারা হয়তো ভাবছেন বড় বড় বাক্সগুলো কী কাজে লাগছে। দিনের বেলা ওর নিরাপদ আশ্রয়স্থল ওই বাক্সগুলোর মধ্যে। ওদের যে কোনো একটা বাক্সের মধ্যে সারাটা দিন মরার মতো পড়ে থাকে। লুসি ছাড়া আরও একজন রক্তচোষা কর্তৃক
আক্রান্ত হয়েছে। আশা করি আপনারা তা জানেন। সে ব্যক্তির নাম রেনফেল্ড। সে বর্তমানে ডাক্তার শিওয়ার্ডের চিকিৎসাধীন। তার অবস্থা সঙ্গীন। রক্ত দেয়া হচ্ছে, কিন্তু অবস্থা আশঙ্কাজনক। জানি না তার অদৃষ্টে কি আছে। তার মধ্যেও লুসির মতো একই রকম উপসর্গগুলো দেখা যাচ্ছে। চুরুটের ছাই ছেড়ে প্রফেসর ভ্যান হেলসিং আবার বলতে শুরু করলেন, জাহাজ ঘাট থেকে রহস্যময় যে বাক্সগুলো কারফ্যাক্সে নিয়ে যাওয়া হয়েছিল, এ মুহূর্তে আমাদের প্রধান কাজ কারফ্যাক্সে গিয়ে বাক্সগুলোর খোঁজ করা। আমরা যদি পবিত্র কস চিহ্ন তাদের দিকে এগিয়ে ধরি, তাহলে শয়তান রক্তচোষা ড্রাকুলা নিস্তেজ হতে বাধ্য। আমরা সবাই সহজেই অন্য শয়তানগুলোকে অনায়াসেই খুঁজে বের করতে পারব। ওদের ক্ষেত্রেও আমরা একই পন্থা অবলম্বন করব, তবে আমাদের প্রথম লক্ষ্য কারফ্যাক্স। সে ঘরে হঠাৎ মিনা এসে ঢুকল। কারফ্যাক্স অভিযানের কথা শুনে সেও তাদের সঙ্গে যেতে চাইল। জোনাথন তাকে বাধা দিয়ে বলল, তুমি তুমি কি পাগল হয়েছ মিনা? এ ধরনের কাজে মেয়েদের যাওয়া মোটেই নিরাপদ নয়। তাছাড়া তোমার যাওয়ার কোনো যুক্তিও তো দেখছি না। তুমি বরং এখানেই থাকো, তাতে বরং অনেক নিরাপদ থাকবে। মিনা অবশেষে জোনাথনের প্রস্তাবে রাজি হলো। প্রফেসর ভ্যান হেলসিংয়ের নেতৃত্বে প্রায় 40 জনের একটা দল কারফ্যাক্সে যাবার জন্য তৈরি হলো। যাদের গলায় কসচিহ্ন নেই, তাদের প্রত্যেককে প্রফেসর ভ্যান হেলসিং একটা করে পবিত্র কসচিহ্ন দিলেন, আর প্রত্যেককে গলায় পরার জন্য একটা করে রসুন ফুলের মালা দিলেন। রাস্তার আলো সম্বল করে তারা ভাঙা দরজা দিয়ে ঘুটঘুটে অন্ধকার বাড়িটায় ঢুকে গেল। বাড়িটার ভেতরে পা দিয়েই সবাই কেমন হয়ে গেল। একটা অবাঞ্ছিত ভীতি প্রফেসর ভ্যান হেলসিং ছাড়া অন্য সবার মধ্যে ক্রিয়া করে চলেছে। আর হবে নাই বা কেন? বাড়িতে পা দেওয়া মাত্রই সবাই শয়তানের উপস্থিতি টের পেল। তাছাড়া কেমন একটা থমথমে ভাব নজরে পড়ল সবার। দুটো ঘর পার করে তৃতীয় ঘরে সবাই হাজির হলো। ঘরটা পুরনো গির্জাটার দিকে। ঘরের ভিতর ঢুকেই প্রফেসর ভ্যান হেলসিং বড় বড় বাক্স দেখে থমকে দাঁড়িয়ে বললেন। তারপর বাক্সগুলো দেখিয়ে তিনি বললেন, ওই যে বাক্সগুলো দেখা যাচ্ছে। কুইন্সে মরিস বলল, ওরে বাবা, কতগুলো বাক্স! জোরে করেছে, দেখেছেন? তার মুখের কথা শেষ হতে না হতেই একদল ইঁদুর হঠাৎ কোত্থেকে বেরিয়ে এসে কিচিরমিচির করতে শুরু করলো। এরা কত গণনা করে শেষ করা সম্ভব নয়। অনুমানে মনে হলো তারা প্রায় অসংখ্যায় 1000 খানেক তো হবেই। তাদের রং কুচকুচে কালো। ব্যাস, আর দেরি নেই। আর্থার হোম তীব্র স্বরে বাঁশি বাজিয়ে সংকেত জানালো। মুহূর্তের মধ্যে তার 3টে পোষা কুকুর ইঁদুরগুলোকে তাড়া করলো। ইঁদুর তাদের চিরশত্রু। মুখের সামনে পেলে তারা ছেড়ে দেবে না। কুকুর 3টে যতই তর্জন গর্জন করুক না কেন, একটা ইঁদুরকেও তারা থাবার মধ্যে আটকাতে পারল না। কিছুক্ষণের মধ্যে ভোজবাজির মতো চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে গেল সবাই। এতগুলো প্রাণী কর্পূরের মতো উবে গেল যে। তারা নিশ্চিহ্ন হওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে শয়তানের গন্ধ পাওয়া যাচ্ছিল, তাও মিলিয়ে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। সবাই যেন স্বস্তি পেল। ডাক্তার শিওয়ার্ডের বাড়ি থেকে মিনা কুকুরের ডাকাডাকি স্পষ্ট শুনতে পেল। অনিশ্চিত এক আতঙ্কে বারবার শিউরে উঠছে সে। বাড়ির বাইরে জমাট বাঁধা গাঢ় অন্ধকার। জানালার বাইরে রহস্যজনক ব্যাপারের উপস্থিতি চলছে সবার অলক্ষ্যে। জানালা দিয়ে বাইরের অন্ধকারে চোখ ফেরাতেই মিনা চমকে উঠল। দুটো টকটকে লাল চোখ জানালার বাইরে সে দেখতে পেল। স্থির দুটো লাল আলো তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। মিনা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। চোখের পাতা ফেলতেও যেন তার ভরসা যাচ্ছে না। এক সময় যেন সম্বিত ফিরে পেল, 2 পা পিছিয়ে এলো।
জনাথনের বর্ণিত রহস্যময়ী নারী মূর্তি তিনটের কথা মনে পড়ল। তার শেষ স্মৃতি একটা ফ্যাকাশে সাদা মুখ আর দুটো জলজলে লাল চোখ। কে যেন তার মুখ থেকে নিঃশেষ রক্ত শুষে নিয়েছে। রক্তবর্ণ চোখ দুটো যেন তার দিকে এগিয়ে আসছে। মিনা জ্ঞানত এইটুকু দেখেছে, তারপর কোথা দিয়ে কি ঘটে গেল সে আর কিছুই বলতে পারছে না। এর পরদিন সকালে মিনাকে খুবই ক্লান্ত দেখালো। বিছানা থেকে সে আর কিছুতেই মাথা তুলতে পারছে না। মাথা ঝিমঝিম করছে, পা দুটো বড়ই দুর্বল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সুস্থ স্বাভাবিক মিনার সর্বশক্তি যেন কোনো এক অদৃশ্য অপদেবতা নিঃশেষ গ্রাস করে নিয়েছে। তার মুখ ও চোখের তারা দুটো অস্বাভাবিক রকমের ফ্যাকাশে হয়ে গেছে। মিনাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া গেল না। সে যা বলছে গভীর রাতে দেখা দুঃস্বপ্ন ছাড়া অন্য কিছুই মনে করা যাচ্ছে না। মিনার আত্মীয়রা কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে চোখ খুলে তাকানো মাত্রই কয়েকটা উৎকণ্ঠিত মুখ তার দিকে ঝুঁকে পড়ে একের পর এক প্রশ্ন করে তাকে বিব্রত করতে লাগলো। তার সব উত্তরই অসংলগ্ন ও সম্পূর্ণ ভিত্তিহীন। কয়েক মুহূর্তের মধ্যে মিনা তার চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর বিষণ্ণ মনে সবাই তার কাছ থেকে সরে যেতে বাধ্য হলো। কিছুদিন পর কারফ্যাক্স ছাড়া আরও একটা ঠিকানা তারা সংগ্রহ করলো। সেখানেও নাকি একই রকমের কয়েকটা বাক্স এসে পৌঁছেছে। ঠিকানাটা হচ্ছে পিকাডিলির একটা পোড়ো বাড়ি। রেনফিল্ড এখনও ডাক্তার সিওয়ার্ডের চিকিৎসা স্বাধীন রয়েছে। স্বাভাবিকতা এখনও ফিরে পায়নি, বরং পরিস্থিতি আরও খারাপের দিকে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এর শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আমরা ফিরব। গল্পগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি বানাতে পারি। তোমাদের একটু সাহায্য পেলে আমি আরও উৎসাহ পাবো, আমি বানাতে আরও উৎসাহ পাবো অবশ্যই তোমাদের সাহায্যে। আর কিছু বলবো না, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো।